আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম ভূতের সঙ্গে খেলা, লিখেছেন শক্তিপদ রাজগুরু। গল্পের নাম ভূতের সঙ্গে খেলা। প্রথমে যেতেই চাইনি আমরা, কিন্তু শেষ অবধি পটলার কথাতে রাজি হতে হলো। তবু হোঁতকা বলে, হেই ধাপধারা গোবিন্দপুরের সিল্ড ফাইনালে খেলতে যাবো। পটলা বলে, ওদের কথা দিয়েছি, 2-3টে খেলা জিতবই। ইয়া শিল্ড পাবি, নগদ ক্যাশও পাবি 1000 টাকা, আর খাওয়াবেও খুব। হোঁতকার টাকার চেয়ে খাওয়ার দিকেই নজর বেশি। এমনিতেই পেটুক সে, বলে খাওয়াইব? পটলা শোনায়, খাসির মাংস করছি, ভেরি ইয়াস সাইজের গলদা। হোঁতকা কি ভেবে বলল, এই চল। পটলার পিসে মশাইদের গাঁ হাসনাবাদের লাইনের একটা ছোট্ট কি স্টেশনে নেমে ইট বিছানো পথ, চারিদিকে ফাঁকা মাঠ, 2-1টা গ্রামও পড়ে একেবারে যেন বনে ঢাকা, নিঝুম। ওই পথে ভ্যান রিক্সায় উঠে আছাড় খেতে খেতে যেতে হয়। প্রথমবার গিয়েই ওই ভ্যানে চড়ে মনে হয় কাঠগোলায় যেন খই ভাজা হচ্ছে। ওলট পালট খেতে থাকি আছাড়ের চোটে, হাত পায়ের হাড়গোড় যেন ছিটকে যাবে। ফটিক বলে, এর চেয়ে হেঁটেই চল, ফুল টিম নিয়েই গেছি। অবশ্য প্রথম দিন থেকেই ওই গোবিন্দপুরের লোকরা খাওয়া দাওয়ার ব্যবস্থা পটলার ফর্দমতো তেমন না রাখলেও খারাপ করেনি। এবার ফাইনাল খেলা, তারপর ওখানে নাকি জোর খাবার ব্যবস্থা, আর রাতেও অন্য অনুষ্ঠান হবে, রাতে থাকতে হবে। হোঁতকা বলল, শিল্ডও নীতি হইব শিওর। অন্যদিকে ফাইনালে উঠেছে শ্যামনগরের কোন টিম। আমাদের ফুটবলের ক্যাপ্টেন গোবর্ধন ওরফে গোবরার চেহারাটা দশাশয়। ব্যাকে খেলে, বল যাই যাক, কোনো প্লেয়ারকে সে গলতে দেবে না। গোবরা বলে, জিতেই গেছি ধর। মহা সমারোহ শুরু হয়েছে ওই বনে ঢাকা দূর ওই গোবিন্দপুরে। এবার আমাদেরও বিশেষ খাতির করে স্টেশন থেকে গোটা 5 ভ্যানে করে নিয়ে যায়, আর সকালে গিয়ে গ্রামখানাকেও দেখি। সরু ইট ফেলা পথ, অনেক পথ একেবারে মাটিরই। বর্ষাকাল, চারিদিকে আকাশমণি, চটকা, দেওদার, আমড়া, নানা গাছের ঘন জঙ্গল। আর বর্ষার জলে নিচে গজিয়েছে কালকাসিন্দা, বনধুদুল, তেলাকুচা, নানা লতা গাছের জঙ্গল। ওই বনের মধ্যেই বাড়িখানা। এককালে বিশালই ছিল। এই অঞ্চলে তখন নীলের চাষ হতো প্রচুর। বিস্তীর্ণ এলাকার নীল চাষের তদারকি করার জন্য সাহেবরা এখানেই তাদের আস্তানা গেড়েছিল। বিশাল এলাকা, সাজানো বাগান, বিশাল বাড়ি লাগোয়া অফিসঘর, আস্তাবল, এসব তো ছিলই। আর পাশেই ছিল কুঠি। চিমনিটা এখনও বন জঙ্গল ভেদ করে আকাশে মাথা তুলে রয়েছে। তাতে গজিয়েছে বট, অশ্বত্থের গাছ। সামনের বাগানের শেষে চিহ্ন হিসাবে মাথা তুলে রয়েছে 2-3টে বইল পাম আর একটা প্রাচীন বকুল গাছ। বাকি সব ঝোপ জঙ্গলে ভর্তি। মাঝখান দিয়ে একটা পায়ে চলা পথ গেছে ও বাড়ির দিকে। পিছন দিকটার অধিকাংশই ভেঙে পড়েছে। এই সামনের দিকে কিছুটা রয়েছে, কোনো মতে মেরামত করে কয়েকখানা ঘর ব্যবহারের যোগ্য করা আছে। দোতলার সাবেক আমলের কাঠের সিঁড়ি, এটাতে ওই ক্লাবই একটা প্রাইমারি স্কুল চালায়। নিচের একটা ঘরে দাতব্য চিকিৎসালয়ও চলে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ওই বাড়ির দোতলায় একটা বড় হল ঘরে। বিশাল সাবেকি আমলের দরজা জানলাগুলি বেশ বড় বড়। ঘরের মেঝেতে টানা গদি বিছিয়ে চাদর পেতে শয়নের ব্যবস্থা হয়েছে। নিচের একটা চালায় রান্নার আয়োজন চলছে। হোঁতকা এমনিতে সাহসী, আর ওর মাথায় নানা ফন্দি ফিকিরও বের হয়। ফটিক এসে ফরাসে চিৎপাত হয়ে শুয়ে পড়ে বলল, বাব্বা, এ যে সিনেমার হল ঘর রে। আমাদের গোলকিপার নন্দ বলে, কোথায় আনলো ফটিকদা? এই যে একেবারে বনস্পুরি, চারিদিকে পেল্লায় জঙ্গল, সাপখোপের রাজ্যি। ভয় আমারও হয়। এতকালের পুরনো বাড়ি, পিছনের দিকটা তো প্রায় ধ্বংসস্তূপের মতোই। হোঁতকার মতো সাহসীরও যেন বুক কাঁপে। বলে সে, সাপ টাপ ছাড়া তেনারা নাই তো? মানে? আমার কথাই নন্দ বলে, ভূত টুত নাই তো? গোবরা গর্জে উঠল, সব কাওয়ার্ড তোরা, এখন খেলার কথা ভাব। আর তেনাদের কাছে প্রার্থনা করি যেন 3 গোলে জিততে পারি।
হঠাৎ বিকট শব্দ শুনে চমকে চাইলাম, যেন বর্ষার জরাজীর্ণ বাড়ির কিছু ধসে পড়ল। না, দমকা হাওয়ায় ভারী দরজাটা আছড়ে পড়ছে। সারা বাড়ি যেন ওই শব্দে কেঁপে ওঠে। আমরা অবাক হই, ঝড়ও নাই, ভারী পাল্লাটা আছড়ে পড়ছে। গোবরা বলে, খেলার ছকটা কষে নে, ওদিকের বাঁদিকের প্লেয়ারগুলি একটু কমজোরি, অ্যাটাক ওদিক থেকেই করতে হবে। খেলার জন্য গোবিন্দপুর যেন ভরে উঠেছে। মাঠের ওদিকে বিরাট মঞ্চ, খেলার পর ওখানে অনুষ্ঠান হবে। খেলাও শুরু হয়। শ্যামনগরের টিম তো 10 মিনিটের মাথায় প্রথম গোল করে দিল। কি উল্লাস দর্শকদের! আমরা যেন জল কাদার মাঠে মিইয়ে গেছি। তারপর আর একখানা গোল, আমাদের দফা রফা হয়ে গেল। হাফ টাইমের আগেই আমরা যে হেরেই গেছি ধরে নিয়েছি সবাই। হোতকা বলল, শেষ মাস ছিল এই কপালে। ওই অপয়া বাড়িতে উঠছি, তাই গেল গিয়া শিল্ড খান। গোবরা কি ভাবছে? হঠাৎ মনে হয় ওই গাছগুলো যেন নড়ছে। ঝোড়ো হাওয়া এসে পড়ে কোথা থেকে, মেঘও জমেছে। আর গোবরা হঠাৎ যেন হুঙ্কার দিয়ে বলে, জিতবই, নাম এবার। কি যেন এক প্রত্যাদেশই পেয়েছে সে। খেলা শুরু হলো। আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের 11 জন প্লেয়ার হঠাৎ যেন 11টা আগুনের গোলায় পরিণত হয়েছে। গতিবেগও যেন বেড়ে গেছে দলের। আর ব্যাক থেকে গোবরা ব্যাক কিক করছে, বল এসে পড়ছে ওদের গোল পোস্টে। আমিও বুঝতে পারছি না, যেন হাওয়ায় উড়ছি। বল আমি মারার আগেই কে যেন আগেই মারছে, আর পড়ছে গিয়ে ওই কোণে আমাদের প্লেয়ারের পায়ে। সেও আকাশে লাফিয়ে উঠে হেড দেয়, বলটা ফিরে আসে আমার কাছে। মনে হয় কে আমাকে শূন্যে তুলে দেয়। বলটা মাথায় লেগে বাঁ দিক দিয়েই গোলে ঢোকে। সকলেই হতভম্ব, এভাবে গোল হয় তা ভাবতেও পারে না। রেফারির বাঁশি বাজে, গোল! এবার আকাশ ফাটানো শব্দ ওঠে। সেন্টার থেকে বল আর আমাদের দিকে আসে না। মনে হয় আমাদের পাশে পাশে আর কোনো দলই খেলছে। শ্যামনগরেরও টিম ব্যাক হেড করার আগেই নিজের পায়ে লেগে নিজেই ছিটকে পড়ে। সেই ফাঁকে ফটিক সেকেন্ড গোল করে, নিজেরাই ছিটকে পড়ে। কি যেন তাদের ঠেলে ফেলছে। তাদের বল নিয়ে আমরাই পরপর আরও 2খানা গোল ঠেসে দিলাম। শিল্ড জেতাও হলো। শ্যামনগরের দল রানার্স কাপ নিয়ে চলে গেল। গোপালপুর আমাদের নিয়ে ব্যান্ড বাজিয়ে সারা গায়ে কাদাপথে হাঁটালো। হইচই চুকতে প্রায় রাত 9টা বেজে গেল। তারপর এলাহি ভোজ। হ্যাঁ, হোতকা নিজে প্রায় গোটা 6 ইয়া সাইজের গলদার মালাইকারি খেলো, মাংসও খেলো তেমনি। গোবরা বলে, এত খাস নে। হোতকা বলে, কমই খাইছি। না, মাছ তো ভালোই, চমচমও খাসা করছে। রাতের অন্ধকারে বৃষ্টি নেমেছে, আর সারা গ্রাম এখন নিশুতি। এদিকে জনমানবও নেই। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়, উথাল পাতাল ঝড়। বিশাল গাছগুলির খুঁটি ধরে কে যেন নাড়া দিচ্ছে। হঠাৎ দমকা হাওয়ায় জানলাগুলি খুলে যায়। বিজলি বাতি এখানে নেই। 2টো হ্যারিকেন দিয়েছিল, একটাই তেল নাই, অন্যটা এক কোণে টিম টিম করে জ্বলছে। হঠাৎ ওই ঝড়ের রাতে কার আর্তনাদ শোনা যায়, যেন কার গলা টিপে ধরেছে কেউ। আর সে প্রাণপণে চিৎকার করছে, জেগে উঠেছি আমরা। হোতকা বলে, মার্ডার করছে না তো? ওই ওই একটা মাত্র টর্চ। পটলা বলে ওঠে, যাসনি যাসনি নে। উত্তেজিত হলে ওর তোতলামি আরও বেড়ে যায়। ওদিকে ঘরে যেন তাণ্ডব চলেছে। দরজা জানালাগুলি দুমদাম শব্দে আছড়ে পড়ছে। সিঁড়িতে কাদের পায়ের শব্দ ওঠে। কারা যেন একযোগে তেড়ে আসছে। সারা বাড়ি ঘরগুলিতে যেন কাদের আনাগোনা, দাপাদাপি শুরু হয়েছে। হোতকাও ঘাবড়ে যায়, বলে, ভূত, ভূতই হইব। রাম নাম, আর কথা বলতে পারে না সে। কে যেন তার মুখ টিপে ধরেছে, যাতে ও রাম নামও উচ্চারণ করতে না পারে। আর পিছন দিক থেকে ওই ধ্বংসস্তূপ ফুঁড়ে যেন কয়েকখানা ঘোড়সওয়ার বের হয়ে ঘোড়াগুলিকে নিয়ে বাগানে দাপাদাপি করছে। গোবরা, আমি, নন্দ, অন্যরা হতচকিত হয়ে দেখছি ওই বিচিত্র দৃশ্য। চারিদিকে আর্তনাদই ওঠে। ওই ঘোড়সওয়ারের দল দড়ি দিয়ে বেঁধে অনেক মানুষজনকে এনেছে। আর সেই হাত পা বাঁধা লোকগুলিকে কয়েকজন বিদেশি পোশাক পরা, টুপি পরা লোক চাবুক দিয়ে মারছে নির্দয়ভাবে। কেউ আর্তনাদ করে, কেউ ছিটকে পড়ে। তবু সেই লোকগুলি সমানে চাবুক মেরে চলেছে নির্দয়ভাবে। আমরা কেউ কথাই বলতে পারছি না। জড়াজড়ি করে এক কোণে সমবেত হয়েছি, ওদের ওই তাণ্ডব দেখছি। হঠাৎ দরজাটায় ধাক্কা মেরে কে যেন ঢোকার চেষ্টা করছে। দরজাটা ভিতর থেকে বন্ধ, ঢোকার উপায় নেই। কিন্তু লোকটাকে দেখে অবাক হই।
দীর্ঘ দেহ, মজবুত স্বাস্থ্য, পরনে হাফ প্যান্ট, জার্সি, পায়ে হোস বুট, একেবারে ফুটবল খেলোয়াড়ের পোশাক। পিছনে আরও 2-3 জন প্লেয়ার। একজন বলে, খেললাম আমরাই, তোরা তো 2 গোল খেয়েছিলি আগেই, পরেও আরও 2-3খানা গোল দিয়ে তোদের গোহারান করে দিত। আমারই এখানে আছিস জেনে দয়া করে খেলে তোদের জিতালাম। তোরা তো নড়তেই পারছিলি না, তাই তোদের হয়ে খেলে শিল্ড পাইয়ে দিলাম। ওদের কথায় অবাক হই, মনে হয় আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম, জিতবো ভাবিনি, কিন্তু জিতেছি। আর মনে হয় মাঠে আমরা দৌড়েছিলাম, প্রতিপক্ষের প্লেয়ারদের আর কেউ যেন চার্জ করে ছিটকে ফেলেছে, আর বলগুলি গোলের মুখে এসে পড়তে যেন জাদু বলে গোলে ঢুকেছে। জিতেছি আমরা। ওই লোকটি বিজাতীয় ভাষায় বলে, তোরা বেঈমান, শিল্ড নিয়ে নাচন কদন করলি, ওই হোঁতকা 1/2 ডজন গলদা চিংড়ি এত এত মাংস খেলো, রসগোল্লা খেলো, আমাদের কিছুই দিলি না। গোবরা বলার চেষ্টা করে, তোমরা কে, কোথায় থাকো? শাট আপ! বেঈমানের দল, সব কটাকে ঘরে বন্ধ করে চাপকে সিধে করব। ভয়ে কাঁপছি, একটু আগেই ওদের চাপকানোর ব্যাপারটা দেখেছি, ওই কাজ ওরা ভালোই করে। গোবর্ধন বলে, ওরে বাবা, ওরে বাবা, বাঁচাও ভূত বাবাজি। ভূত? আমরা ভূত? হোতকা জীবনে এমন পাল্লাই পড়েনি। বলে সে, ভূত কইছে না, পোলাপান ওর কথা ছাড়ান দেন। গর্জে ওঠে লোকটা, তোমার ওই কিচির মিচির কথা বুঝিনি, ইউ শাট আপ। মনে হয় এসব ভূত বাঙাল কথা বোঝেনি। তাই বলি, আমরা দেখিনি তোমাদের আগে, তোমরাও কিছু বলনি, তাহলে খাবার সময় নিশ্চয়ই রাখতাম। একটা ভূত বলে, সব খেলি তোরা? পড়ে আছে মাংসের হাড় আর গলদা চিংড়ির খোলা। পটলা বলে, তোমাদের ভরপেট মাংস, গলদা চিংড়ি। চিচি! গর্জে ওঠে লোকটা, কি চিচি করছো ইউ বয়েজ? মশাই, ওর জিভটা আলটাকরায় মাঝে মাঝে সেট হয়ে যায় সাহেব। ও বলছে তোমাদের ভরপেট মাংস, সাইজের গলদা চিংড়ি খাওয়াবে। এবারের মতো ছেড়ে দাও আমাদের। ওরা নিজেদের মধ্যে কি বলাবলি করে। বলে, ঠিক তো। পটলা বলে, আপন গড বলছি। গর্জে ওঠে লম্বা ভূত, শাট আপ! ওসব অপবিত্র নাম কদাপি আমাদের সামনে বলবে না, আর মাংস মাছ না খাওয়ালে তোমাদের সব কটার ঘাড়ি মোটকে খাবো, আন্ডারস্ট্যান্ড? পটলা বলে, শিওর খাওয়াবো। হ্যাঁ, 7 দিনের মধ্যে, 7 ডেজ, মনে থাকে যেন। তারপরই দেখি আমাদের সাধের শিল্ডখানা খোলা জানলা দিয়ে যেন ডানা মেলে বের হয়ে গেল। আর ওই অন্ধকার বাগানে তখন ব্যান্ড বাজছে, ঝড় বৃষ্টির মাঝেই আলো জ্বলছে, ওই শিল্ডখানা যেন কোনো অদৃশ্য কেউ মাথায় নিয়ে ঘুরছে। ওই ভূতের দলই এবার তাদের জয়ের পরিচয় হিসাবে শিলটা নিয়ে শোভাযাত্রা করছে বাদ্য ব্যান্ড সহকারে, আর নাচন কদনও চলছে সমানে। আমরা ভয়ে কাঁপছি, এরপর আবার কি কাণ্ড করে ওই অশরীরীর দলকে জানে। হোঁতকা বলে, সিড লই গেছে, যাও চল, পরানটা থাকলে এমন শিল্ড অনেক পামু। কি করবি? আমিও বুঝতে পারছি না এ সময় কী করা উচিত। গোবরা শিল্ডের মায়া ছাড়তে পারে না, বলে সে, আমাদের শিল্ড এত কষ্ট করে পেয়েছি, এমনিই ফেলে যাব? ফটিক বলে, তুই যা, তোকেও ভূত বানিয়ে দলে নেবে, শিল্ড নিয়ে পড়ে থাক তুই। হোঁতকা বলে, চল কাইটা পড়ি পিছন দিই। মালপত্র রইল পড়ে, চাচা আপন পরাণ বাঁচা, সেই কথা মতোই ওই ঘর থেকে বের হলাম। পিছনে সবই ভাঙাচোরা, বৃষ্টির জলে কাদা পিছল, কিন্তু প্রাণের দায়ে মানুষ করতে পারে না হেন কাজ নেই। ওই ভাঙা বাড়ি, সাপখোপের রাজ্য, তবু কোনো মতে পাঁচিল বেয়ে বেড়া টপকে কোনো মতে বাঁশবনে এসে পড়লাম। অন্ধকার চারিদিকে, জোনাকি জলে। তখন বৃষ্টি কমলেও ঝড় সমানে চলছে। কোনো মতে ওই ভূতের এলাকা থেকে বের হয়ে এলাম গ্রামের পথে। কোন দিকে যাব জানি না। হোঁতকা বলে, বড় রাস্তা ধইরা চল। উফ, কোনখানে আইছি রে, পটলাও পথ চেনে না। বৃষ্টিতে ভিজে কাঁপছি, হঠাৎ কার ডাকে থমকে দাঁড়ায়। এ আবার কোন ভূত কে জানে। ভূত নয়, টর্চের আলো পড়ে। ওদিকে ক্লাবের ঘর, কিছু ছেলেও বের হয়ে আসে। তারা আমাদের ওই অবস্থা দেখে অবাক। ভোর হয়ে আসছে, লোকজন জেগে ওঠে। 2-1 জন বয়স্ক লোকও এসে পড়ে। তারা সব শুনে বলে, ওখানে থাকার ব্যবস্থা করেছিলি ওই ভুতুড়ে সাহেব কুঠিতে? ইস,
জোর বেঁচে গেছো তোমরা। সকালে দলবল নিয়ে যাই, দেখি কুঠি শুনশান। তখন বৃষ্টিও থেমেছে, জনমানব নেই। দোতলার ঘরে আমাদের মালপত্রময় ফুলের মালা পরানো শিলটা অবধি যথাস্থানেই রয়েছে। কোথাও সেই হইচই, হুঙ্কার, আর্তনাদও শোনা যায় না। তবু কেমন যেন গা ছমছম করে। তখনই মালপত্র নিয়ে কলকাতা রওনা হলাম। পটলা বলে, বেটা ভূতদের খাওয়াবো বলেছি। মোৎকা বলে, 7 দিন যাইতে দে, তারপর আমরাই খামু ওই মাংস উইথ গলদা চিংড়ি। সে কি? আমার কথায় হোৎকা বলে, ওই অজ পাড়া গায়ে ভূতরা কলকাতায় আইসা হম্বি তম্বি করতে পারবে না। এখানের ভূতগোর সাথে ওগোর ফাইট বাইধা যাবে। 7 দিন কেন, 27 দিন কেটে গেছে, আর কোনো অঘটন ঘটেনি। সেই রাতের কথা ভুলিনি। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।